শুনছেন নীরব ভালোবাসার আগুন, পর্ব 22। লেখিকা সামিয়া ইসলাম, আর কণ্ঠে আমি ছোঁয়া। ভোরের আলো ধীরে ধীরে ঢাকার আকাশে ছড়িয়ে পড়ছে। হালকা ঠান্ডা বাতাস দূরে মসজিদ থেকে ফজরের আজানের শেষ সুরটা মিলিয়ে যাচ্ছে। রাস্তায় এখনো পুরো ভিড় জমেনি। মাঝে মাঝে দু একটা রিকশা আর বাসের শব্দ শোনা যাচ্ছে। শহরটা যেন ধীরে ধীরে ঘুম ভাঙছে। আজকের সকালটা একটু অন্যরকম, কারণ আজ সারিনার কলেজের প্রথম দিন। উত্তেজনায় আজ খুব ভোরেই ঘুম ভেঙে যায় তার। বিছানায় কিছুক্ষণ এপাশ ওপাশ করে শেষ পর্যন্ত উঠে পড়ে। দ্রুত ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ায়। নিজের মুখটা দেখে নিজেই একটু মুচকি হাসে। নতুন জীবন শুরু হতে যাচ্ছে আজ। ঢাকার অত্যন্ত নামকরা কলেজ ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছে সারিনা। আজই প্রথম ক্লাস। মনের মধ্যে অদ্ভুত একটা এক্সাইটমেন্ট। নতুন কলেজ, নতুন মানুষ, নতুন বন্ধু, সবকিছুই যেন নতুন। তবে আজ বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, কারণ সোমাইয়া বাড়িতে নেই। গতকাল সোমাইয়া গেছে ফয়সালের বাসায়। গতকাল ফোনে কথা হয়েছে, আজ সেখান থেকেই সরাসরি কলেজে আসবে। ওই দিন সিদ্ধান্ত হয়ে গেছে। ফয়সালের পরিবার শেখ বাড়িতে আসার পর সবার সম্মতিতেই ঠিক হয়েছে সোমাইয়ার বিয়ে তারিখও ফাইনাল। এপ্রিল মাসের 10 তারিখ। এখনো প্রায় 1 মাস সময় আছে। সেদিন ফয়সালের পরিবারের সবাই এসেছিল নরওয়ে থেকে। কয়েকদিন থেকে সবকিছু আলোচনা করে তারা আবার ফিরে গেছে নরওয়েতে। তবে ফয়সাল যায়নি, সে বাংলাদেশেই রয়ে গেছে বিয়ের সব প্রস্তুতির জন্য। ঠিক হয়েছে বিয়ের 5 দিন আগে ফয়সালের পুরো পরিবার আবার নরওয়ে থেকে বাংলাদেশে আসবে। সবকিছু যেন ধীরে ধীরে ঠিক পথে এগোচ্ছে। এইসব ভাবতে ভাবতেই সারিনার মুখে আবারও হাসি ফুটে ওঠে। আজ তার কলেজের প্রথম দিন। জীবনের নতুন একটা অধ্যায়ের শুরু হচ্ছে, আর সে প্রস্তুত পুরো নতুন পৃথিবীটা দেখার জন্য। সকাল সকাল কল দিল সারিনা মেহরানের কাছে। মেহরান তখন কোথাও একটা যাওয়ার জন্য রেডি হচ্ছিল। পাশে দাঁড়িয়ে আছে তানভীর। দুজনের ভাবভঙ্গি দেখেই বোঝা যায় নিশ্চয়ই কোনো জরুরি কাজে বের হতে যাচ্ছে তারা। মেহরানের মুখটা শক্ত, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, দেখে বোঝাই যায় ভেতরে ভেতরে বেশ রাগ জমে আছে। তানভীর একটা ফাইল বের করে একের পর এক কিছু ছবি আর কাগজ দেখাতে লাগলো। তারপর ফোন বের করে কিছু ফুটেজ চালিয়ে দিল। মেহরান জামার বোতাম লাগাতে লাগাতে তীক্ষ্ণ দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ভিডিওর প্রতিটা দৃশ্য তার চোখে পড়ছে। মনে মনে ভাবল, আজকে এর একটা শেষ করতেই হবে। আগের বার ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবার আর ছাড়া যাবে না। ঠিক তখনই সামনে রাখা ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। মেহরানের চোখ সেদিকে পড়তেই স্ক্রিনে ভেসে উঠল চিরচেনা নামটা, ফ্রেশিয়া। মেহরানের একান্ত ব্যক্তিগত সম্পত্তি। কলটা দেখতেই মুহূর্তের মধ্যে তার মুখের রাগ ক্ষোভ সব যেন মিলিয়ে গেল। ঠোঁটের কোণে অজান্তেই একটা নরম হাসি ফুটে উঠল। সে তানভীরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি ড্রয়িং রুমে অপেক্ষা করো, আমি আসছি। তানভীর মাথা নেড়ে চুপচাপ বেরিয়ে গেল। মেহরান ফোনটার কাছে গিয়ে সেটা হাতে তুলে নিল। তারপর গলাটা স্বাভাবিক করে কল রিসিভ করলো। ফোন ধরার সাথে সাথেই ওপাশ থেকে ভেসে এলো চঞ্চল একটা কণ্ঠ। কি হয়েছে গম্ভীর সাহেব, ফোন ধরতে এত দেরি হলো কেন? কি করছিলেন এতক্ষণ? কার সাথে কথা বলছিলেন? নতুন গার্লফ্রেন্ড জোগাড় করেছেন নাকি? আমার ফোন ধরতে এত দেরি হলো কেন বলুন তো? নাকি এখন আমাকে আর ভালোবাসেন না? ওখানে গেলে তো আমাকে ভুলেই যান। নতুন নতুন বিদেশি সুন্দরী মেয়ে পেয়ে আমার মতো মেয়েকে মনে রাখার টাইম থাকে না। এক নাগারে কথাগুলো বলে যাচ্ছে সারিনা। মেহরানকে একটা কথা বলারও সুযোগ দিচ্ছে না। মেহরান একদম শান্ত ভঙ্গিতে সব শুনে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, এই কথাগুলো এখন আর তার বিরক্ত লাগে না। আগে যখন সারিনা এত বেশি কথা বলতো তখন মাঝে মাঝে বিরক্ত লাগতো, কিন্তু এখন যদি সারিনা এমন করে কথা না বলে, বরং মেহরানের ভেতরে কেমন একটা অস্থিরতা শুরু হয়। তাই নরম গলায় বলল, রিল্যাক্স ম্যাম, একটা একটা করে প্রশ্ন করেন, আমি উত্তর দিব। আপনি এতগুলো কথা একসাথে বললে আমি কোনটা রেখে কোনটার উত্তর দেব বলেন তো? মেহরানের এমন শান্ত কোমল কণ্ঠ শুনে সারিনা একটু চুপ হয়ে গেল। তারপর কেমন আবেগী হয়ে বলল, আপনি আমাকে একটুও ভালোবাসেন না গম্ভীর সাহেব? আজকে আমার কলেজের ফার্স্ট দিন। আপনার তো উচিত ছিল সকাল সকাল আমাকে কল দিয়ে কংগ্রেচুলেশনস জানানো, কিন্তু আপনি তো দেননি। এর মানে কি বোঝা যায় জানেন? আপনি আমাকে ভালোবাসেন না। শেষ কথাটা বলার সময় গলাটা একটু কাঁপলো। মেহরান কড়া গলায় কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ সে জানে এখন কিছু বললে ম্যাডাম রেগে আগুন হয়ে থাকবে। তাই শান্তভাবে বলল, আমি তো মাত্রই তোমাকে ফোন দিতে যাচ্ছিলাম, তখনই তুমি কল দিয়েছো। আর তোমার কলেজের প্রথম দিন, এটা কি আমি ভুলে যেতে পারি? তারপর একটু হালকা গলায় বলল, আর এখন বাংলাদেশ টাইম মাত্র 6টা। তুমি তো সাধারণত এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো না, তাই কল দেইনি।
সারিনা একটু চুপ করে রইল। নিজের ভুলটা সে নিজেই বুঝতে পারলো, অযথা ওভার রিয়াক্ট করে ফেলেছে। তাই ধীরে ধীরে বলল, সরি মিস্টার গম্ভীর সাহেব, আমি একটু ওভার রিয়াক্ট করে ফেলেছি। মেহরান কিছু বলল না। কয়েক সেকেন্ডের মধ্যে সারিনা ফোনটা কেটে দিল। তারপর সরাসরি ভিডিও কল দিল। মেহরান কলটা রিসিভ করতেই স্ক্রিনে ভেসে উঠল তার ফ্রেশিয়া আদরে ছোট্ট মুখটা, টানা টানা হরিণের মতো বড় বড় চোখ। সকালের আলোয় মুখটা আরো কোমল লাগছে। মুহূর্তের জন্য মেহরান স্থির হয়ে তাকিয়ে রইল। দিন দিন এই মেয়েটা যেন তার জীবনের এক অদ্ভুত সত্য হয়ে উঠছে। মেহরানের দুর্বলতা, তার মানসিক শান্তি, তার সমস্ত কঠিন জীবনের মাঝখানে একমাত্র কোমল জায়গা। হয়তো এটা ভালোবাসা নয় শুধু, এটা ধীরে ধীরে পরিণত হচ্ছে একটা অস্বাস্থ্যকর অথচ গভীর অবসেশনে। অন্যদিকে মেহরানকে এভাবে রেডি হতে দেখে অবাক হয়ে গেল সারিনা। ভিডিও কলে চোখ ছোট করে বলল, কি ব্যাপার, কোথায় যাচ্ছেন এত সেজেগুজে? মেহরান স্বাভাবিক গলায় বলল, অফিসে যাচ্ছি, কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। বাসায় ফিরতে একটু লেট হতে পারে। ফোন দিলে যদি না পাও তাহলে টেনশন করো না। সারিনা ঠোঁট বাঁকিয়ে তাকালো স্ক্রিনের দিকে। তারপর একটু সন্দেহ ভরা গলায় বলল, সত্যি অফিসে যাচ্ছেন নাকি কোনো মেয়ের সাথে ডেটে যাচ্ছেন? অফিসে যেতে বুঝি এত সেজেগুজে যেতে হয়? আমি আপনাকে কতবার বলেছি না মাস্ক পরে যাবেন যেখানে সেখানে? এত ফিটিং আকর্ষণীয় জামা কাপড় পরবেন না, সবসময় ঢিলে ঢালা জামা পরবেন। ওপাশে দাঁড়িয়ে মেহেরান কিছুক্ষণ চুপ করে রইল। সে বুঝতে পারছে না এই কথায় সে হাসবে নাকি রাগ করবে। হুট করে অজান্তেই তার মুখ থেকে বের হয়ে গেল, তোমায় ছেড়ে কোথাও যাচ্ছি না পাখি, অফিসেই যাচ্ছি। কথাটা বলেই মেহেরান একটু থেমে গেল। আর এদিকে স্ক্রিনের ওপাশে থাকা সারিনা যেন স্থির হয়ে গেল। এই প্রথমবার সে মেহেরানের মুখে পাখি শব্দটা শুনল। এরকম কোমল সম্বোধনে সে আগে কখনো শোনেনি তার কাছ থেকে। সারিনার চোখ মুহূর্তেই ঝলমল করে উঠল। সে একটু আগে এগিয়ে এসে বলল, একটু আগে কি বললেন গম্ভীর সাহেব, প্লিজ আবার বলুন না। মেহেরান যেন হঠাৎ নিজের ভুলটা বুঝতে পারল। তার গলাটা আবার শক্ত হয়ে গেল। কিছু বলিনি, কল রাখো, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। তারপর হঠাৎ গম্ভীর গলায় বলল, আর একটা কথা শোনো, কলেজে যাচ্ছ ভালো কথা, কিন্তু কোনো ছেলের দিকে তাকানো যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না। আমার কানে যদি একবারও আসে তুমি কারোর সাথে কথা বলেছো, তাহলে কিন্তু অবস্থা খারাপ করে ফেলবো বলে দিলাম। কথাগুলোর মধ্যে এক অদ্ভুত মিশ্রণ ছিল, শাসনের, শাসন, অধিকার আর অদ্ভুত এক দখলদারির অনুভূতি। কিন্তু আশ্চর্যের বিষয়, সারিনা এসব কথায় রাগ লাগলো না, বরং তার বেশ ভালো লাগলো। যখন তার গম্ভীর সাহেব এভাবে শাসন করে তখন কেমন যেন খুব আপন আপন লাগে। কিছুক্ষণ আরো ছোট ছোট কথা বলল তারা। তারপর মেহরান কল কেটে দিল। ফোনটা রেখে আবার সেই কঠিন মুখভঙ্গিতে ফিরে এলো সে। ড্রয়িং রুমে বের হয়ে এলো। সেখানে অপেক্ষা করছিল তানভীর। আজ তাদের একটা গুরুত্বপূর্ণ কাজে বের হতে হবে। তাদের সাথে আরেকজনও যাবে, নীরা। তবে নীরা একটু পর আসবে। প্রথমেই বের হবে মেহরান আর তানভীর। দুজনেই আর একবার চোখাচোখি করলো। তারপর আর কোনো কথা না বলে গাড়িতে উঠে পড়লো। গাড়ি ধীরে ধীরে গেট পেরিয়ে বেরিয়ে গেল, অজানা একটা গন্তব্যের দিকে। ওয়াশরুমে ঝরে পড়ছে মিষ্টির চোখের জল। দুই হাত দিয়ে নিজের চুল ধরে রেখে ঘেঁষে ধরেছে। এটা কি হলো? এটা সে কি করে ফেলেছে? এখন কি করবে কিছুই মাথায় আসছে না। হাতের মধ্যে প্রেগন্যান্সি কিট নিয়ে অঝরে কান্না করছে। আজ কয়েকদিন ধরে কেন জানি মিষ্টির বমি বমি লাগছে, মাথা ঘুরছে, কিছু একটা মনের ভেতর সন্দেহ হচ্ছে। সন্দেহ নিয়ে বসেই ওই দিন কলেজে ভর্তি হয়ে বাড়িতে আসার সময় ফার্মেসি থেকে প্রেগন্যান্সি টেস্টের একটা প্রেগন্যান্সি কিট কিনে নিয়ে এসেছে। এখন পরীক্ষা করে দেখেছে পজিটিভ এসেছে। তা দেখে মাথায় বাজ পড়ল। এটা কি হয়ে গেল? বাসার সবাইকে কিভাবে বলবে? মুখ দেখাবে কিভাবে? সমাজে কেমন অবস্থায় দাঁড়াবে? আর মায়ের কাছেই বা কি বলবে? এত বড় একটা কাণ্ড করেছে সে। মিষ্টির মা তামান্না আহমেদ বরাবরই কড়া শাসনে রাখেন মিষ্টিকে। খেয়ে না খেয়ে মেয়েকে পড়াচ্ছেন অনেক কষ্ট করে। নিজের সংসার থেকে টাকা বাঁচিয়ে রাখেন শুধু মিষ্টির কলেজ ফি, স্কুল ফি দেওয়ার জন্য। সবকিছু ভেবে মিষ্টির মনে হচ্ছে নিজেই মরে যাওয়া উচিত। একই সময় তামান্না আহমেদ মিষ্টির রুমে এসেছেন কলমের জন্য। তখনই ওয়াশরুম থেকে কান্নার শব্দ শুনে উদ্বিগ্ন হলেন। দরজায় ধাক্কা দিতে লাগলেন। একটু ঘাবড়ে গেলেন, কেন তার মেয়ে এভাবে কান্না করছে। আজ কলেজের প্রথম দিন, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মেয়ের পছন্দের খাবার রান্না করেছেন। জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলেন। ওয়াশরুমের ভেতর মিষ্টি ঘাবড়ে গেল এবং শেষ পর্যন্ত মায়ের জোরাজুরিতে দরজা খুলে দিল। তামান্না আহমেদ অনেকক্ষণ মেয়েকে জিজ্ঞাসা করলেন কেন কান্না করছে। মিষ্টি কিছুই বলছে না, ভয়ে জড়সড় হয়ে আছে। হঠাৎ মায়ের চোখ গেল মিষ্টির হাতের দিকে। প্রেগন্যান্সি কিট দেখে তিনি অবাক হলেন। হঠাৎই মনের ভেতর ভয় চেপে ধরল। চট করে মিষ্টির হাত থেকে প্রেগন্যান্সির কিটটা নিয়ে পজিটিভ দেখে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। উনি যা যা বোঝার তা বুঝে গেলেন। এরপর মিষ্টির দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, এটা কি সত্যি?
মিষ্টি মায়ের দিকে তাকিয়ে হ্যাঁ মাথা নাড়ল। তখন ঠাস ঠাস করে দুগালে দুটা চড় লেগে গেল। মেয়েকে মেরে নিজেই গটগট থেকে রুম থেকে বেরিয়ে গেল। মিষ্টি কি করবে কিছুই বুঝতে পারছে না। কি করা উচিত এই মুহূর্তে? তামান্না আহমেদ অনেক চালাক, চতুর একজন মহিলা। উনি এই সংসারকে টিকিয়ে রেখেছেন। ওনার জায়গায় অন্য কেউ কেউ হলে থাকতো না। মিষ্টির বাবা মুশফিক আহমেদ, মিষ্টির বড় ভাই মেহেদি আহমেদ, মুশফিক আহমেদের একমাত্র মেয়ে তানিয়া আহমেদ মিষ্টি। আগে অনেক টাকা পয়সা ছিল মুশফিকের, কিন্তু ফ্যামিলির একটা অ্যাক্সিডেন্টের পর রাস্তার ভিখারি হয়ে যায়। তখনই পাশে দাঁড়ায় তামান্না, যিনি আগে থেকেই মুশফিককে পছন্দ করতেন। ভয়ে কখনো সরাসরি বলতে পারেননি। ফ্যামিলি দুর্ঘটনার সব হারিয়ে গেলে তামান্না নিঃশব্দে পাশে এসে দাঁড়ায়। এক পর্যায়ে তারা বিয়ে করে ছোট্ট সংসার গড়ে তোলে। এখন মুশফিক গার্মেন্টসে চাকরি করেন। তামান্না 2 ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছেন। ওনার ইচ্ছে ছেলেমেয়েরা বড় হয়ে ভালো কিছু হবে। নিজের পরিশ্রম করে সংসার টিকিয়ে রেখেছেন। কিছুক্ষণ পর মাথা ঠান্ডা করে তামান্না মিষ্টির রুমে আসে। ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করেন এই সন্তানের বাবা কে, কিভাবে হয়েছে, কি হয়েছে সবকিছু। প্রথমে মিষ্টি একটু সংকোচ বোধ করে কিছু বলতে, কিন্তু তামান্না মিষ্টির মাথায় হাত বুলিয়ে বললেন, নির্ভয়ে আমাকে তোর ফ্রেন্ড ভেবে সবকিছু বল। মিষ্টি একটু স্বস্তি পেল এবং বলতে লাগলো আরিয়ানের কথা। স্কুল লাইফ থেকে তাদের প্রেম ছিল একে অপরের। ফ্রেন্ড সার্কেলের কেউ জানতো না, মূলত সবকিছু আরিয়ানই বলতে মানা করেছিল। মিষ্টি আরিয়ানের প্রতি এত বেশি আকৃষ্ট যে ওকে ছেড়ে দিলে নির্ঘাত মৃত্যু হবে। তামান্না মনোযোগ দিয়ে মেয়ের কথা শুনেন। মিষ্টি বলল, মনে আছে আম্মু, আমি একদিন বলেছিলাম আমি রাতে রূপাদের বাড়িতে থাকবো, বৃষ্টির কারণে আসতে পারবো না। আসলে আমি ওই দিন আরিয়ানের সাথে দেখা করতে গিয়েছিলাম। পরে বৃষ্টি হওয়ায় ওদের বাসায় থেকে গিয়েছিলাম। ভেবেছিলাম বৃষ্টি থামলে চলে আসব। ওই রাতে আরিয়ানের বাসায় কেউ ছিল না। পরিবারের সবাই ওর নানুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। রাত যত গভীর হচ্ছিল তত বৃষ্টির বেগ বাড়ছিল। বিদ্যুৎ চলে গেলে অনেক বেশি চমকাচ্ছিল। আমি অনেক ভয় পেয়েছিলাম, চিৎকার করেছি। তখন আরিয়ান দৌড়ে এসে আমার কাছে আসে। ওই রাতে আমি বলেছিলাম আমার পাশে বসে থাকতে, কারণ অনেক ভয় পেয়েছিলাম। অপরিকল্পিতভাবে সব ঘটনা ঘটেছে বলে মিষ্টি অঝরে কান্না করতে লাগলো। তামান্না অনেক ভেবে মিষ্টিকে বললেন, তুই আরিয়ানকে ফোন কর এবং কাল আমার সাথে দেখা করতে বল। আপাতত মুখ বন্ধ রাখ, এগুলো আরিয়ানকে জানা। তারপর গটগট করে রুম থেকে বেরিয়ে গেলেন তামান্না। কলেজের গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই সারিনা, সোমাইয়া আর রূপার চোখে পড়ল চারিদিকে ভরা নতুন নতুন শিক্ষার্থী। প্রথমে চোখে একটা জিনিস স্পষ্ট, এখানে সব ছাত্রী মেয়ে, ছেলেদের উপস্থিতি নেই। সারিনার মনে হঠাৎ কেমন অদ্ভুত লাগলো, একটু ভালো লাগাও হলো, কিন্তু মন খারাপও কিছুটা লেগে রইল, কারণ মিষ্টি আজ কলেজে আসেনি। আর মিতালিও ভর্তি হয়নি। মিতালি কলেজে ভর্তি হবার কথা ছিল, কিন্তু হতে পারেনি, কারণ এর পেছনে রয়েছে এভানের পরিকল্পনা। এভানের সাথে মিতালির পরিবারের সব সদস্যদের কথাবার্তা মোটামুটি হয়ে আছে। বিশেষ করে রোজিনা শিকদার আর মাহবুব শিকদার দুজনেরই ইভানকে খুব পছন্দ হয়েছে, কারণ কথা দিয়ে এভান সবাইকে নিজের দিকে আরো আকৃষ্ট করেছে। এমন ভাবে কথা বলে যেন পৃথিবীর সবচেয়ে ইনোসেন্ট ভদ্র একটা ছেলে। কিন্তু মিতালি ভালো করেই জানে এই ইনোসেন্ট মার্কা ফেসের পিছনে সব ভণ্ডামি দুষ্টামি লুকিয়ে আছে। এভান মিতালিকে ভর্তি হতে নিষেধ করেছে, কারণ খুব শীঘ্রই সে বাংলাদেশে আসবে এবং মিতালিকে নিজের সঙ্গে নিয়ে যাবে। সেখানে ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দেবে, ওখান থেকে পড়াশোনা করবে। এভান মাহবুব শিকদারকে বুঝিয়েছে ওখানে খাওয়া দাওয়ার অনেক কষ্ট হয়, একা একা খেতে পারে না, নিজেকে অনেক একা একা লাগে, সারাক্ষণ ল্যাবে থেকে বোর হচ্ছে। বাসায় আসার পর একটু যে কারোর সাথে মন খুলে কথা বলবে ওই রকম একটা মানুষ নেই, নিজেকে বড্ড একা মনে হয়। আরও আবেগপূর্ণ অনেক কথা বলে নিজেকে ভদ্র ও নির্দোষ দেখিয়ে ব্রেন ওয়াশ করে ফেলেছে মাহবুব শিকদারের। মাহবুব শিকদারও আবেগে আত্মহারা হয়ে গিয়েছেন, তাই তিনি এভানের কথা অনুযায়ী মিতালিকে ভর্তি হতে বারণ করেছেন। এভান প্রতিশ্রুতি দিয়েছে সামনের মাসে সে মিতালিকে সঙ্গে নিয়ে যাবে। মাহবুব শিকদার এখানে আপত্তি করেছেন। আমার একমাত্র ছোট মেয়ে, আমি চাই ওর বিয়েটা অনেক সুন্দর করে হোক, এলাকা সাজিয়ে ধুমধাম করে দিতে। কিন্তু এভান ওইখানেই ব্রেন ওয়াশ করে ফেলল মাহবুব শিকদারের। এরপর মাহবুব শিকদার এভানের কথায় সায় জানালেন এবং বললেন, তুমি যা ভালো মনে করো তাই করো। অন্যদিকে এভান নিজের কথা দিয়ে মিতালিকেও নিজের কথার জালে ফাঁসিয়ে ব্রেন ওয়াশ করে ফেলেছে। তাই মিতালিও ভর্তি হওয়ার জন্য তেমন একটা আগ্রহ দেখায়নি। মিতালির ইচ্ছে ছিল ওর বিয়ে অনেক ধুমধাম করে হবে এবং ফ্রেন্ডদের সাথে অনেক মজা করবে, কিন্তু এরপর ওইখানেও মিতালির ব্রেন ওয়াশ করলো এভান। এমনটা বলল যে মেহেরানের সাথে একসাথে আমরা আমাদের বিয়ের অনুষ্ঠানটা কমপ্লিট করব। এখন জাস্ট আমরা বিয়েটা করি, তুমি আমার সাথে থাকবে, ওখানে থেকে পড়াশোনা করবে। কিছুদিন পর তোমাকে আমি বাংলাদেশে দিয়ে আসবো, তুমি কিছুদিন থেকে আসবে, তাহলে আর তোমার বাসার কথা মনে পড়বে না। কিছুদিন পর তো তোমার বান্ধবীও চলে আসবে মেহরানের কাছে, তখন তোমরা 2 বান্ধবী একসাথে থাকতে পারবে, গল্প করতে পারবে।
এরকম কথাবার্তা বলে মিতালি সবকিছু মিতালিকে সবকিছুতে রাজি করিয়ে ফেললো। বহু মাস পর নরওয়ের আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া নর্ডিক কিং ফিরে এলো। মেহরান, তিনি আসল রূপে ফিরে আসার জন্য কোনোভাবেই রাজি ছিলেন না, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করলো। নরওয়ের অন্ধকার জগতের কিছু কীট ও শক্তি তাকে ফেরাতে চাপ দিয়েছিল। মেহরানের ব্যবসার পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল তার পুরনো প্রতিপক্ষরা। প্রতিবার ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু কখনো সফল হতে পারছিল না। এবার তারা মেহরানের নতুন শোরুমে আগুন লাগাতে চেয়েছিল, তবে ধরা পড়ার পর তাহাদেরকে মেহরানের সামনে আনা হলো। মেহরানের পরিচয় মাফিয়া জগতে নর্ডিক কিং, যে নাম শুনলেই ভয় অনুভব করে সবাই। সে আগের মতো কোনো অপরাধীকে জীবিত ছাড়ে না। ধরা পড়া তিনজনকে প্রথমে ভালোভাবে জিজ্ঞাসা করলো কে তাদের পাঠিয়েছে, কিন্তু দীর্ঘ প্রশ্নোত্তর সত্ত্বেও তারা কোনো তথ্য দিতে পারল না। পরবর্তীতে মেহরান বুঝলো সব পরিকল্পনার পিছনে রয়েছে রায়হান। রায়হান একসময় দেশের ও বিদেশের নামকরা ব্যবসায়ী ছিল, কিন্তু সেই জনপ্রিয়তার আড়ালে ছিল তার আসল রূপ। সব প্রোডাক্টের অর্ধেক নকল সরবরাহ করা, কালোবাজারে হাত, দেশ বিদেশে নারী পাচার, অস্ত্র পাচার। মেহরান এগুলো দেখলেও আগে কিছু বলেনি, নিজের পথে এগোতে চেয়েছিল। যখন মেহরান ব্যবসায় উপরের দিকে উঠছিল, তখন রায়হান তাকে নিচে নামাতে সর্বদা ষড়যন্ত্র করত। ধৈর্য হারানোর পরিবর্তে মেহরান পরিকল্পনা করেছিল। মেহরান রায়হানের সমস্ত অবৈধ কর্মকাণ্ড প্রকাশ করলো। রায়হানের এতদিন তিলে তিলে গড়ে ওঠা ব্যবসা, নকল পণ্য, কালোবাজার সবকিছু ফাঁস হয়ে গেল। এই অপরাধে রায়হান প্রায় যাবজ্জীবন সাজা পেত, কিন্তু টাকা ও পাওয়ারের মাত্র 3 বছর জেল খেটে বেরিয়ে এলো। এরপর থেকে মেহরানের ব্যবসায় হস্তক্ষেপ করতে লাগলো। মেহরানের কাছে ধরা পড়া তিনজনকে কঠোর মৃত্যু দিয়ে তাদের মাথা তিনটা আলাদা প্যাকেটে ভরে রায়হান মল্লিকের কাছে পাঠানো হলো। এটা একটা বার্তা যে কেউ নর্ডিক কিং এর পথে বাধা দেবে, তার ফল ভয়ঙ্কর হবে। মেহরান প্রমাণ করলো নর্ডিক কিং নামে তার শক্তি অটুট। তার ব্যবসা, তার নিয়ন্ত্রণ আর তার রুখে দাঁড়ানোর ক্ষমতা, সবকিছু এখন নিরাপদ। নরওয়ের এক বিলাসবহুল আধুনিক লঞ্চ ঘরে রায়হান মল্লিক বসে আছে। ঘরটা মার্বেল, বড় মার্বেল মেঝে, দৃষ্টিনন্দন ফার্নিচার, হালকা হলুদ আলো ছড়িয়ে পড়েছে দেয়াল বরাবর লাক্সারি আর্টওয়ার্ক। বিশাল জানালা দিয়ে বাইরের নরওয়ের বরফে ঢাকা শহরের রৌদ্রোজ্জ্বল দৃশ্য দেখা যাচ্ছে। রায়হান হাতে একটা কাচের হুইস্কি গ্লাস ধরে বসে আছে, ধীরে ধীরে পান করছে। তার চারপাশে কয়েকজন বড় বড় শক্তিশালী বডিগার্ড দাঁড়িয়ে রয়েছে, চোখ সবসময় সতর্ক, যেন হঠাৎ কোনো হুমকি এলেই তা থামানো যায়। পাশে 2 সহকারী কম্পিউটার স্ক্রিনে নজর রাখছে, ফোনে খবর যাচাই করছে, আর একজন পোর্টফোলিও হাতে সাজানো কাগজ দেখে যাচ্ছে। বাহির থেকে একজন বডিগার্ড ধীরে এগিয়ে এসে বলল, স্যার, আপনার নামে একটা পার্সেল এসেছে। রায়হান একটু চিন্তিত হলো। পার্সেল কে পাঠালো, কে পাঠিয়েছে, সবই মনে মনে চলল। তবে কিছুক্ষণ চিন্তা না করে বলল, যাও পার্সেলটা নিয়ে আসো। কিছুক্ষণের মধ্যে আরেকজন বডিগার্ড বড় আকারের একটা বাক্স হাতে নিয়ে ঘরে ঢুকলো। বক্সটি দেখে রায়হানও চোখ কেমন বড় বড় হয়ে গেল। মনে মনে ভাবলো, এটা কি হতে পারে, কি হতে পারে এর মধ্যে। বডিগার্ডকে ইশারা করলো, খোলো এটা। বক্সের ঢাকনা ধীরে ধীরে উঁচিয়ে উঠল। তখনই সবার চোখ ছানা বড়া হয়ে চমকে উঠল। বক্সের মধ্যে ছিল 3টা কাটা মাথা। এই 3জনই সেই ছেলেগুলো যাদের রায়হান মল্লিক মেহরানের শোরুমে আগুন লাগানোর জন্য পাঠিয়েছিল। ধন্যবাদ সবাইকে। পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।